হ্যালো, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আলাপ করব সেটা হচ্ছে রাজা বিম্বিসার কেন বুদ্ধকে পৃষ্ঠপোষকতা করেছিল। একটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, যেভাবে বর্তমান যুগে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পৃষ্ঠপোষকতা দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, এটা ভারতবর্ষের ইতিহাসে যখন পর্যন্ত ইতিহাস রচিত হয়েছে তখন থেকে সব সময় এই বিষয়টি দেখা গেছে। আপনারা যদি ঋগ্বেদিক যুগের পূর্বাংশ, ঋগ্বেদিক যুগ, পরবর্তী ঋগ্বেদিক যুগ, বেদ বা যে কোনো ভারতবর্ষের প্রাচীন শাস্ত্র অধ্যয়ন করেন, তাহলে আপনারা দেখবেন সব সময় কিন্তু ধর্মকে ব্যবহার করা হয়েছে রাজা তার সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এবং সাম্রাজ্য বিস্তারের জন্য। তার থেকে কিন্তু কোনো ব্যতিক্রমই হয় নাই রাজা বিম্বিসারের মগধ সাম্রাজ্যবাদের বিস্তার। হরপ্রসাদ শাস্ত্রী হতে আরম্ভ করে বৌদ্ধ নিয়ে যারা দেশে বিদেশে গবেষণা করেছেন, তারা বুদ্ধের ধর্ম প্রচারের পরিণতি, ধর্ম প্রচারের কারণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী বারবার বলেছেন যে বিভিন্ন কিছু পরিণতি হচ্ছে বুদ্ধ ধর্ম, অন্যান্য গবেষকরাও বলেছে। কিন্তু একটি বিষয় কোনো গবেষক লেখেন নাই, তা হচ্ছে মগধ সাম্রাজ্যের রাজা বিম্বিসারের রাষ্ট্র সাম্রাজ্য বিস্তারের জন্য ধর্মকে ব্যবহার করে আধ্যাত্মিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মগধ সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। রাজা বিম্বিসার যখন বহু যুদ্ধ দেখলেন, সমাজের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের যে বিভেদ দেখছেন, সে কারণে মগধ রাজগৃহে উনি সব ধর্মকে আশ্রয় দিচ্ছেন। যখন বিম্বিসারকে ও ব্রাহ্মণরা তার রাজগৃহকে নিকৃষ্ট নিম্ন বলে সমালোচনা করছে, ব্রাহ্মণদের আধিপত্যের থেকে বেরিয়ে আসার জন্য রাজা বিম্বিসারের যে প্রচেষ্টা, তার জন্য রাজা বিম্বিসারের একটি ধর্মের প্রয়োজন ছিল। বৌদ্ধ ধর্ম হচ্ছে সে ধর্ম ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। যেহেতু বুদ্ধ ছিল ক্ষত্রিয়, আসলে বৌদ্ধ ধর্ম একটি ক্ষত্রিয় ধর্ম বলা যায়। মহারাজ বিম্বিসার গৌতম বুদ্ধকে শুধু নয়, সেই সময়ে সমসাময়িক জৈন ধর্মের মহাবীরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। এই পৃষ্ঠপোষকতার পিছনে আধ্যাত্মিক অনুভূতির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল রাজনৈতিক দূরদর্শিতা ও সাম্রাজ্যবাদের কৌশল। সুতরাং সাক্ষ্যসিংহ, সাক্ষ্যবীর, গৌতম বুদ্ধ তথাগত বা সিদ্ধার্থ কুমার বা সুকৃতি কুমার নয়নজরা নদীর তীরে বোধি পিপল বৃক্ষের নিচে বসে ধ্যান করে বোধিলাভ করলেন, আর এই ধর্মের চারিদিকে ছড়িয়ে পড়ল, এত সরলীকরণ ভাবে ভাবার কোনো কারণ নাই। তার পিছনে যুক্তি হলো এটাই যে বুদ্ধ তার ধর্মকে তার পঞ্চবর্গীয় শিষ্যর কাছে প্রচার করার পরে সেখানে ভিক্ষু সংঘ গঠনের সময়ে এই অর্থাৎ বুদ্ধের ধর্মটা যখন এগিয়ে যাবার ঠিক আগ মুহূর্তে ওনার স্মরণ হয়েছে রাজা বিম্বিসারের। তাই উনি বিম্বিসারের কাছে আসেন এবং বেণুবনে আশ্রয় নেন। বেণুবন থেকেই প্রথম বৌদ্ধ ধর্ম যাত্রা শুরু হয়, কারণ বেণুবনের রাজগৃহ ছিল তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদের যে প্রাবল্য থেকে অনেকটা মুক্ত এবং বিভিন্ন সব প্রকার ধর্ম সেখানে চর্চা করার অধিকার ছিল। হংস বংশের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ বিম্বিসার মগধ সাম্রাজ্যের সীমানাকে বিস্তার করার জন্য বৌদ্ধ ধর্মকে একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসাবে
ব্যবহার করেছিল। আমি এই তথ্যটা আনলাম আমার গবেষণার পরিপ্রেক্ষিতে, যেটি কখনো কোনো ইতিহাসবিদ সামনে আনে নাই। বিম্বিসারের বুদ্ধকে পৃষ্ঠপোষকতার পেছনে বিম্বিসারের উদ্দেশ্য ছিল আঞ্চলিক আধিপত্যবাদ বিস্তার এবং মৈত্রী স্থাপন। যুদ্ধের বিকল্প হিসাবে রক্তক্ষয়ী যুদ্ধ এড়াতে বিম্বিসার বুদ্ধের অহিংস নীতিকে প্রচারের এবং বুদ্ধের অহিংস নীতিরই সাহায্য নিয়েছিল। বিম্বিসারের কূটনৈতিক সুবিধা হচ্ছিল এভাবে, বুদ্ধের যে বিপুল অনুসারী এবং জনপ্রিয়তাকে কাজে লাগায়ে তিনি বিভিন্ন রাজ্যে সন্ধি স্থাপন করেন, মৈত্রী স্থাপন করেন এবং বৈবাহিক কূটনীতিকে কৌশলকে কাজে লাগিয়ে তিনি সব দেশের সাথে মৈত্রী স্থাপন করে মগধ সাম্রাজ্যকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। আরেকটি কারণ হচ্ছে যে শক্তিশালী ব্যবসায়ী ও বণিক শ্রেণীকে ব্যবহার করা। বুদ্ধকে যদি বুদ্ধ সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগত যদি আপনি দেখেন, তথাগতকে সব সময় কিন্তু শ্রেষ্ঠী বা সে সময়ের ধনী বণিকরা ওনাকে সবসময় সহযোগিতা করেছেন। যেমন অনাথ পিণ্ডিক বিশাল এক অনাথ পিণ্ডিক আরাম তৈরি করে দিচ্ছে। বিশাখার পিতা বুদ্ধকে বিভিন্ন ধরনের অবস্থান তৈরি করে দিচ্ছে। বিশাখা ভিক্ষু সংঘের জন্য অনেক বড় বড় বিহার নির্মাণ করে দিচ্ছেন। অর্থাৎ বুদ্ধ সর্বাত্মক্রমে যে বণিক শ্রেণীর, ব্যবসায়ী শ্রেণীর যে সমর্থন পেয়েছিল মগধ সাম্রাজ্যের রাজা মহারাজ বিম্বিসার সেটা বুঝতে পেরেছিলেন এবং তিনি সেই সমস্ত বণিক শ্রেণীকে হাতে নিয়ে আসার জন্য তথাগত গৌতম বুদ্ধকে উনি সমর্থন দিয়েছিলেন। তৎকালীন সময়ে যে সনাতন বা বৈদিক ধর্মের যে বিস্তার হচ্ছিল, সে বিস্তারের পৃষ্ঠপোষকতা বন্ধ হয়ে যায় যখন সমস্ত বণিকরা বা ধনীরা বুদ্ধকে পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করলো। ফলে সিল্ক রোডের মতো রোড তৈরি হয়, ফলে বাণিজ্য পথ তৈরি হয় এবং যে বাণিজ্য পথ ধরে বৌদ্ধ ধর্ম দিগান্তরে ছড়িয়ে পড়ে এবং ছড়ানোর পাশাপাশি মগধ সাম্রাজ্যের বিস্তারকেও সেই সব জায়গার মধ্যে প্রতিষ্ঠা করে। বিম্বিসারের কৌশল ছিল বুদ্ধকে আশ্রয় দিয়ে ওই ধনী ও প্রভাবশালী বণিক শ্রেণীর অকুণ্ঠ সমর্থন ও লাভ করা এবং কর আদায় করা। এবং এই যে বুদ্ধের অনুসারী এই বণিক শ্রেণীর থেকে যে কর আদায়কে নিশ্চিত করার মাধ্যমে যে রাজা বিম্বিসারের যে বিশাল সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী খরচ মেটাতে তা বিম্বিসারকে সহযোগিতা করেছিল। তাছাড়াও সেই সময়ের মধ্যে লৌহ তামার যে খনিগুলো ছিল, যেখানে সেখানে লৌহ তামার খনি, সেসব জায়গার মধ্যে আমরা বুদ্ধকে পরিভ্রমণ করতে দেখি এবং সাম্রাজ্যবাদের বিস্তারের মধ্য দিয়ে এই খনিগুলো মগধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে এবং মগধ রাজা বিম্বিসারে তার যে বিশাল সেনাবাহিনী প্রথম যুদ্ধে লোহাকে ব্যবহার করা শুরু করে। এরপরে আসেন যে আমি যেটা বলছিলাম যে ব্রাহ্মণ্যবাদের যে গর্ব, আধিপত্যকে খর্ব করা। ব্রাহ্মণরা তখন প্রচার করতেছিল তারাই হচ্ছে ঈশ্বরের, তাদের ছাড়া কিছু হবে না, কোনো যুদ্ধে গেলে যজ্ঞ করতে ব্রাহ্মণদের লাগবে, সমস্ত কাজে ব্রাহ্মণদের লাগবে। ব্রাহ্মণরা এইভাবে রাজা বা ক্ষত্রিয় শ্রেণীর উপরে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। এইটি কিন্তু রাজা বিম্বিসার পছন্দ করেন নাই এবং রাজা বিম্বিসার এই ব্রাহ্মণ্যবাদকে খর্ব করার জন্য তিনি বুদ্ধকে পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করে। এবং এই শুধু তিনি নয়, এখানে আমরা দেখি যে বৈশালী রাজ প্রসেনজিৎ হতে শুরু করে সে সময়ে যে জনপথে সমস্ত রাজারা বুদ্ধকে সমর্থন দেয় এবং এই ফলে সমস্ত রাজ্যগুলোর মধ্যে বুদ্ধের ধর্মজীবনের প্রতিষ্ঠা হয়। সেই সাথে সাথে বিম্বিসারের মগধ সাম্রাজ্যবাদও সেভাবে প্রতিষ্ঠা লাভ করে। তাছাড়াও
মগধ সাম্রাজ্য যেসব অঞ্চলগুলো দখল করে নিয়ে বিজিত হচ্ছিল সেই সব জনগণকে আনুগত্যে আনার জন্য মগধ সাম্রাজ্যের বাদে মহারাজ বিম্বিসার বুদ্ধের যে অহিংস বাণীকে কাজে লাগিয়েছিলেন এবং বুদ্ধ সেখানে যখন অহিংস করুণা সাম্যের বাণী প্রচার করতেছিলেন সেই সময়ের যে জনগণ যেসব জায়গার মধ্যে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছিল তারা মগধ রাজা যেহেতু বুদ্ধকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেই কারণে অতি সহজে মগধ সাম্রাজ্যের আনুগত্য স্বীকার করে নেয়। তাছাড়াও দক্ষ প্রশাসন ও সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি, শৃঙ্খলা আনয়নের জন্য বুদ্ধ তার সেনাবাহিনী রাজা বিম্বিসার তার সেনাবাহিনীর মধ্যেও বুদ্ধের যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বুদ্ধের বা আভ্যন্তরিক বিদ্রোহ দমন করার জন্য বুদ্ধের অহিংস বাণীকে তিনি সেনাবাহিনীর মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। এবং স্থায়িত্ব শুধু মগধ সাম্রাজ্য বিস্তার নয়, মগধ সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি যাকে এই মগধ সাম্রাজ্যকে স্থায়িত্ব দেবার জন্য বুদ্ধের যে বাণী অহিংস মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা যে বাণীগুলো সে বাণীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে স্থায়িত্ব দেয়, যে যার ফলে মগধ সাম্রাজ্যেরও স্থায়িত্ব লাভ করে। সেই সময়ে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সময় উত্তর ভারতে কিন্তু একটা বিশাল রাজনৈতিক বিপ্লব শুরু হয়। রাজা বিম্বিসার খ্রিস্টপূর্ব 543 থেকে 491 খ্রিস্টপূর্ব পর্যন্ত তার যে মগধ সাম্রাজ্য বিস্তারে তার যে একটা বিশাল যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়ন করার জন্য তিনি কূটনৈতিক প্রচেষ্টা হিসাবে বুদ্ধকে পৃষ্ঠপোষকতা দেন। পাশাপাশি তিনি কৌশলরাজ প্রসেনজিতের বোনকে বিয়ে করে কৌশল দেবীকে বিয়ে করেন। কৌশল দেবীকে বিয়ে করে তিনি কাশী উপহার পান এবং সেখানেও মধ্যেও বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠা হয়, বুদ্ধ সেখানেও যান। বৈশালী বিজরি সংঘ যেটা আছে সেখানে লিসবির কন্যা চালান্নাকে তিনি বিয়ে করে সেখানের মধ্যে মগধ সাম্রাজ্য বিস্তার হয়, সেখানেও বুদ্ধ যান এবং সেখানের মধ্যে সে অহিংস বাণী প্রচার হয়। তারপরে পাঞ্জাবের মধ্য রাজকন্যা ক্ষেমাকে তিনি বিয়ে করেন, সেখানের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা হয়। এভাবে যে পরে চম্পানগরে অর্থাৎ বাংলাদেশের যে এই যে বাংলাদেশ যে অঞ্চলটা এই বন্দরের দিকে মগধ বিম্বিসারের নজর পড়ে এবং আমরা দেখি যে তথাগত গৌতম বুদ্ধ কঞ্জঙ্গলা হয়ে এই বঙ্গে আসে এবং এই বঙ্গ হয়ে সুবর্ণভূমি পর্যন্ত যান এবং মগধ সাম্রাজ্য এই বঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অঙ্গরাজ্য জয় করে এবং অঙ্গরাজ্য জয়ের মধ্য দিয়ে বিম্বিসার সামুদ্রিক পথে যে বাণিজ্য আভ্যন্তরিক বাণিজ্যকে সুপ্রতিষ্ঠিত করে। এইভাবে মগধ সাম্রাজ্যের বিম্বিসার বুদ্ধের ধর্মকে পৃষ্ঠপোষকতা দিয়ে 80,000 গ্রামের মধ্যে তার মগধ সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা তিনি সে প্রতিষ্ঠা করেন এবং সমস্ত জায়গায় তিনি একটি দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। এখন বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মকে কেন বিম্বিসার পৃষ্ঠপোষকতা দিলেন, তার মধ্যে বিম্বিসারের একটি প্রথমে বলতে হবে যে বিম্বিসারের ব্যক্তিগত শ্রদ্ধা সেখানে ছিল। তিনি সিদ্ধার্থর প্রতি শ্রদ্ধাবান ছিলেন, তার জন্য তিনি রাজগৃহে বেলুবন ওনাকে দান করেন। তারপরে যেটা আমরা বললাম অর্থনৈতিক ও সামাজিক কারণ, তারপরে সামাজিক স্থিরতা এবং রাজনৈতিক বৈধতা। বুদ্ধের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক পুরুষের সাথে ঘনিষ্ঠতার কারণে মহারাজ বিম্বিসারের ব্যক্তিগত ভাবমূর্তি এবং রাজকীয় মর্যাদা বহুগুণ বেড়ে গিয়েছিল এবং সেই জায়গার মধ্যে তৎকালীন যে ষোড়শ জনপদের সমস্ত রাজাদের থেকে মহান হয়ে গিয়েছিল মহারাজ বিম্বিসার। এবং এরপরে আমরা অজাতশত্রু, তারপরে বংশানুক্রমে শেষ পর্যন্ত আমরা সম্রাট অশোকের পরেও বহুদিন ধরে প্রায় বহু বছর ধরে 1000 বছর প্রায় ধরে মগধ সাম্রাজ্য এই ভারতবর্ষকে আমরা শাসন করতে দেখি। বিম্বিসার কিন্তু রাজনৈতিক এবং ধর্মের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করেন। বর্তমানে যেভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাষ্ট্র ধর্মকে ব্যবহার করে, যেমন ইরান, আফগানিস্তান, তারা রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করতে চায়,
ঠিক সেইভাবেই কিন্তু রাজা বিম্বিসার বুদ্ধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। এবং যেটা আফগানিস্তান এবং পাকিস্তানও, এই জায়গাটার গান্ধার, এই গান্ধার নগরীও কিন্তু একসময়ে বৌদ্ধ রাষ্ট্র ছিল। সে সময়ে কিন্তু বৌদ্ধ ধর্মকে কুষাণ রাজা সে সময়ে তারাও কিন্তু বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষকতা দিয়ে চৌত্র সঙ্গীতের মাধ্যমে বৌদ্ধ ধর্মকে জাগরণ সৃষ্টি করে তাদের সাম্রাজ্যবাদ সেখানে টিকিয়ে রেখেছিল। এবং এই যে বুদ্ধকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থনৈতিক যোগান, যে বুদ্ধের মাধ্যমে বৌদ্ধ ধর্ম বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের ফলে বিম্বিসার সাম্রাজ্যবাদী নীতি ও বাণিজ্য পথ দখল করতে থাকে। ফলে মগধের রাজকোষ যেমন পূর্ণ হয়, বৌদ্ধ সংঘ যেমন শক্তিশালী হয়, প্রচুর স্তূপ নির্মাণ হয়, প্রচুর খুব বড় বড় বিহার নির্মাণ হয়। এবং সে সময়ে কিন্তু এই বিহার নির্মাণেও শেষটি হতে আরম্ভ করে রাজারা কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে। সেই বিশাখার যে সংঘকে যে বিহার দান করেছে সেটা সে সময়ে লক্ষাধিক টাকা খরচ করা হয়েছে। এবং অনাথপিণ্ডিক যে তার আরাম তৈরি করলো, বিহার তৈরি করলো, সেটা কিন্তু পুরো মাটিগুলো প্রতিটা কোণা পর্যন্ত অর্থ দিয়ে তিনি ঢেকে দিয়েছিলেন। এরপরে আদর্শিক সমর্থন, বৌদ্ধ সংঘের বিস্তারে যে মগধ রাজকীয় কর্তৃত্বের প্রান্তিক অঞ্চলের জনগণের কাছে পৃষ্ঠপোষকতা দিয়ে বুদ্ধ ধর্মকে প্রান্তিক জনগণের মাঝে কিন্তু রাজা বিম্বিসার গ্রহণযোগ্য করে তোলেন। এবং বুদ্ধ নিজেও বিম্বিসারের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। যেমন রাজার যে সৈন্যরা বা রাজদণ্ডে অপরাধীরা কিন্তু ভিক্ষু সঙ্গে অংশগ্রহণ করতে পারত না। বিম্বিসারকে প্রায় সময় দেখা গেছে বুদ্ধকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে, যেমন বর্ষাবাসের পরামর্শটা কিন্তু রাজা বিম্বিসারের কারণে বুদ্ধ প্রণয়ন করে, নীতিটা বিনয়ে সংযুক্ত করে। পাশাপাশি যে ভিক্ষু সঙ্গের যে 12টার পরে আহার, একবেলা আহার, সেটাও কিন্তু রাজা বিম্বিসারের পরামর্শই বুদ্ধ বিনয়ের মধ্যে সংযুক্ত করেন। সুতরাং বলা যায় যে ভারতের ইতিহাসের প্রথম সফল শাসক মহারাজ মগধ সাম্রাজ্যের মগধাধিপতি হর্যবংশ বংশের রাজা মহারাজ বিম্বিসার সফলভাবে সামরিক শক্তি এবং ধর্মীয় নীতিকে একসাথে বেঁধে মগধ সাম্রাজ্য বিস্তারের একটা উপকরণ হিসেবে ব্যবহার করতে সফল হয়েছিলেন। এবং মগধ সাম্রাজ্যের বিস্তারের যে আকাঙ্ক্ষা থেকে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এবং বুদ্ধের প্রতি পৃষ্ঠপোষকতা বৌদ্ধ ধর্মকে একটি আঞ্চলিক আন্দোলনের মাধ্যমে বিশ্ব ধর্মে রূপান্তরিত করার পিছনে এই মগধ সাম্রাজ্যের প্রতিজন মহারাজের বিশাল ভূমিকা ছিল। বিম্বিসার থেকে শুরু করে মহারাজ অশোক পর্যন্ত। সম্রাট অশোক তার সময়ের মধ্যে 84,000 চৈত্য নির্মাণ করে মগধ সাম্রাজ্যকে বিশাল অঞ্চলের মধ্যে তিনি প্রতিষ্ঠা করে ফেলেন। বৌদ্ধ চৈত্য নির্মাণ শুধু বলা যাবে না যে এটা খুব উৎসাহিত হয়ে করা। অশোকও সে সময়ে রক্তপাতের থেকে দেখে ক্লান্ত হয়ে, তৃষ্ণা হয়ে তিনি চেয়েছিলেন একটি শান্তির বাণীর মধ্য দিয়ে মগধ সাম্রাজ্যকে দৃঢ়তা স্থাপন করা। সেই সময়ে 84,000 স্তূপ তৈরি করে মগধ সাম্রাজ্যকে এত বিশাল স্থানে এবং তিনি প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, সেই সময়ে তিনি দ্বিতীয় সংগীতির পরে কিন্তু তিনি 9টি গ্রুপ করে ধর্ম প্রচারকদেরকে বিভিন্ন দিকে পাঠান। সেই সময়ে আমরা দেখি পাকিস্তান, যে গান্ধার অঞ্চল হতে শুরু করে প্রাচ্য রোমান হতে শুরু করে চীন পর্যন্ত, ব্রাহ্মার পর্যন্ত, শ্রীলঙ্কা পর্যন্ত বৌদ্ধ ধর্ম যেভাবে প্রসারিত হয়, মগধ সাম্রাজ্যের বাণিজ্য যেভাবে প্রসারিত হয়, মগধ সাম্রাজ্যের অংশ প্রসারিত হয়, মগধ সাম্রাজ্যের যে ইতিহাস, শক্তি, সামর্থ্য, সেটাও সব দিকে ছড়িয়ে পড়ে। সুতরাং আমরা এই আলোচনা থেকে দেখলাম যে কিভাবে যে এই বৌদ্ধ ধর্মের যে পৃষ্ঠপোষকতা বা বৌদ্ধ ধর্মের যে বিস্তারের পিছনে মগধ সাম্রাজ্যের সমস্ত রাজাদের পৃষ্ঠপোষকতার কারণেও কিন্তু শুধু বুদ্ধের সময়ে নয়,
বুদ্ধের মহাপরিনির্বাণের পরেও বৌদ্ধ ধর্ম কিন্তু ভারতবর্ষের শক্তিশালী অবস্থানে ছিল। মগধ সাম্রাজ্যের আধিপত্যের যখন পতন হচ্ছে, আপনারা ইতিহাস দেখলে দেখবেন মগধ সাম্রাজ্যের আধিপত্যবাদের যে পতনের সাথে 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 এই বৌদ্ধ ধর্মের পতন আমরা দেখতে পাই। যেমন মনে করেন যে যেমন যেমন আমরা এটা দেখি যে যে সূর্যবংশীয় সাক্ষ্যসিংহ সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগতের যে এই যে ধর্মটা, এই ধর্মটা কিন্তু সে সময়ে ৬২ মতবাদের সাথে কনফ্লিক্ট যুদ্ধ করছেন বা ৬২ মতবাদকে খণ্ডন করে তার ধর্মটা সেখানের মধ্যে স্থায়িত্ব লাভ করছে। এবং মগধ সাম্রাজ্য সে সময়ে যে তার বাণিজ্যকে একচ্ছত্র অধিকারকে চারিদিকে প্রতিষ্ঠা করার জন্য, বাণিজ্য সম্প্রসারণের জন্য, নৌবন্দর দখলের জন্য, যুদ্ধ না, শান্তি, মৈত্রী, করুণার যে বুদ্ধের বাণী, অহিংস বাণীর মধ্য দিয়ে তিনি এই টোটাল বিষয়টাকে একাচ্ছিত্ত অধিকার তিনি প্রতিষ্ঠা করেন। বাণিজ্যের উপর সাম্রাজ্যবাদের বিস্তার এবং সেই নৌবন্দর দখল হতে শুরু করে এই সমস্ত এলাকাগুলো তার অধীনে নিয়ে আসেন। এবং কাশ্মীরের যে ব্রাহ্মণ্যবাদের আধিপত্যের বিরুদ্ধে এটি ছিল একটি বিশাল মগধ বিম্বিসারের একটি দৃঢ় পদক্ষেপ। কারণ সে সময়ে কিন্তু ব্রাহ্মণরা তাকে হীন বলে অবজ্ঞা করত, অশ্রদ্ধা করত, ঘৃণা করত, উপহাস করত। সেই কারণে কিন্তু রাজা বিম্বিসার চেয়েছিল একটি ধর্ম যেটি তার পৃষ্ঠপোষকতা হবে। বৌদ্ধ ধর্ম, বুদ্ধ সুকৃতি কুমার বা সিদ্ধার্থ কুমার যেন ক্ষত্রিয় ছিল বা রাজবংশের ছিল, সেই সময় সেই ধর্মকে পৃষ্ঠপোষকতা দিয়ে, এবং জৈন ধর্মে মহাবীরও কিন্তু রাজপুত্র ছিল, ক্ষত্রিয় ছিল। এই দুটি ধর্মকে প্রতিষ্ঠা, ক্ষত্রিয় ধর্মকে প্রতিষ্ঠা করে ব্রাহ্মণ্যবাদের আধিপত্যকে খর্ব করাই ছিল রাজা বিম্বিসারের মূল উদ্দেশ্য। এবং এই যে বৌদ্ধ ধর্ম যেভাবে এই যে গাঙ্গেয় অববাহিকা, যমুনা তীরবর্তী অঞ্চলে, হিমালয়, দূর দূরান্তে বুদ্ধের যে প্রচার প্রসার যেভাবে প্রতিষ্ঠা হচ্ছে, একই সময়ে একইভাবে মগধ সাম্রাজ্যের যে সাম্রাজ্য তখন গাঙ্গেয় অববাহিকা হতে আরম্ভ করে, যমুনা তীরবর্তী হতে আরম্ভ করে, হিমালয়ের যে শৃঙ্খল হতে আরম্ভ করে, দূর দূরান্তে চীন পর্যন্ত তার সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা কিন্তু পৌঁছে যেতে শুরু করে। এবং অঙ্গরাজ্যের যে ব্রহ্মদত্তের সাথে বিম্বিসারের যে শত্রুতা ছিল, সেই শত্রুতাকে দমন করার জন্য বুদ্ধ কিন্তু রাজা বিম্বিসার কিন্তু বুদ্ধকে কাজে লাগায়। বুদ্ধ কিন্তু সেখানে আসেন এবং সেখানে তার করেন, কি বলে যে ধর্ম প্রচার করেন। আবার এর আগে কিন্তু সেই বিম্বিসার কিন্তু একটি শক্তিশালী দল প্রতিষ্ঠা করে বিম্বিসার কিন্তু এই অঙ্গরাজ্য দখল করে। এবং অঙ্গরাজ্য দখলের পরবর্তীতে আমরা দেখি এখানে বৌদ্ধ ধর্ম একটি সুস্পষ্ট এবং একটি শক্তিশালী অবস্থান লাভ করে এবং ধর্ম এখানে প্রচারিত হয়। সুতরাং যেটা আমরা আলোচনা করলাম, যেটা বলা হয়ে থাকে যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কিসের পরিণতিতে বৌদ্ধ ধর্ম হরপ্রসাদ শাস্ত্রী হতে শুরু করে অনেক পণ্ডিত যেভাবে আলোচনা করেছেন যে বিভিন্ন কিছু পরিণতি হচ্ছে বৌদ্ধ ধর্ম, কিন্তু তারা কখনো এটি আলোচনা করে নাই যে এই বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারের স্থায়িত্ব লাভের পিছনে মগধ সাম্রাজ্যের টোটাল মগধ সাম্রাজ্য, সেটা বিম্বিসার থেকে সম্ভব অশোক পর্যন্ত, তাদের যে একটি আধ্যাত্মিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের মগধ সাম্রাজ্যকে স্থায়িত্ব দেওয়া, অর্থনৈতিক শক্তিশালী করা এবং মগধ সাম্রাজ্যবাদকে বিস্তার করা, জনগণের আস্থা সঞ্চয় করা, জনগণকে তাদের আজ্ঞাবহ করে রাখার যে প্রবণতা কারণেই বুদ্ধকে পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা কখনো আলোচনা হয়নি। এটি আমরা আজকে আলোচনা করলাম। আমাদের আলোচনার মূল কারণ হচ্ছে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের সামনে তুলে ধরা
এখানে কোনো কিছু আমাদের একক সিদ্ধান্ত নয়। বৌদ্ধ ধর্ম পাচ্ছিক ধর্ম। আমরা আলোচনা করব সিদ্ধান্ত গ্রহণ বর্জন সবকিছু দায় দায়িত্ব চিন্তা স্বাধীনতা আপনাদের। আমরা শুধু ইতিহাসের আলোকে বিচার করার চেষ্টা করছি একজন গবেষক হিসেবে, যেটা আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ধন্যবাদ।